50 কোটির ইম্পোর্টেড গাড়িতে হাত করা পরে বসে থাকা নীলিমা তখনও জানতো না তার যে স্বামীকে সে ভিখারি বলে অপমান করে তাড়িয়ে দিয়েছে তার এক ইশারায় আজ পুরো থানার পুলিশ অফিসারদের চাকরি যেতে বসেছে। দাদুর আলমারিতে পাওয়া সেই পুরনো হলদে কাগজটা কোনো সাধারণ দলিল ছিল না, ওটা ছিল একটা জলজ্জন্ত আগ্নেয়গিরি যার উপর লেখা ছিল এই দেশের আসল কিং মেকারের নাম প্রতাপ সিং। জানতে হলে গল্পটি শেষ পর্যন্ত দেখুন। যখন নীলিমা আর তার বন্ধুরা সেই উপহারের বাক্সটা খুলল তখন তাদের সবার হুঁশ উড়ে গেল। বাক্সের ভেতরে কোনো হিরে বা জহরত ছিল না, ছিল একটা হলদে হয়ে যাওয়া পুরনো দলিল। নীলিমা কিছুই বুঝতে না পেরে ঠাকুমার দিকে তাকালো। তার বন্ধুরা হাসাহাসি শুরু করতে যাবে ঠিক তখনই শোভনা দেবীর কাঁপা কাঁপা গলা শোনা গেল। এটা তো চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের সেই আসল পার্টনারশিপ ডিড যেটা বহু বছর আগে তোর দাদুভাই হারিয়ে ফেলেছিলেন। নীলিমা অবাক হয়ে বলল, কি বলছো ঠাকুমা? এটা তো একটা পুরনো কাগজ। শোভনা দেবীর চোখে তখন জল। তিনি প্রায় ফিসফিস করে বললেন, এটা শুধু কাগজ নয়, এটা আমাদের পরিবারের প্রাণ। আমাদের কোম্পানি যখন ডুবতে বসেছিল তখন তোর দাদু এক বন্ধুর কাছে এই দলিল বন্ধক রেখে টাকা ধার করেছিলেন। পরে সেই বন্ধু মারা যান আর দলিলটাও হারিয়ে যায়। আমরা ভেবেছিলাম আমাদের কোম্পানির 50% মালিকানা চিরকালের জন্য হাতছাড়া হয়ে গেছে। এই দলিল ছাড়া আমরা কোম্পানির সম্পূর্ণ মালিকানা দাবি করতে পারতাম না। যে কোনো দিন আসল মালিক এসে আমাদের পথে বসিয়ে দিতে পারত। কথাগুলো শুনে নীলিমার পায়ের তলার মাটি সরে গেল। সে দলিলের দিকে ভালো করে তাকালো। সেখানে স্পষ্ট লেখা কোম্পানির 50% মালিকানা তার দাদুর সেই বন্ধুর বংশধরের নামে ট্রান্সফার করা হয়েছে এবং সেই বংশধরের নাম প্রতাপ সিং। দলিলটা দেখে শোভনা দেবীর চোখ কপালে উঠল। তিনি কাঁপা কাঁপা হাতে দলিলটা ধরে নীলের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠলেন, তুই এটা কোথায় পেলি? কে দিল তোকে এই দলিল? সত্যি করে বল, তুই কে? নীল খুব বিনীতভাবে মাথা নিচু করে তার নাটক শুরু করলো। সে নিরীহ মুখে বলল, ঠাকুমা, আমি তো ওনাকে চিনি না। বাইরে বাড়ির মেইন গেটে এক বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়েছিলেন। তিনি আমার হাতে এই বাক্সটা দিয়ে বললেন, এটা ভেতরে গিয়ে তোমার ঠাকুমাকে দাও, এটা দিলেই উনি সব বুঝতে পারবেন। আমি তো শুধু ওনার কথা পালন করেছি। নীলের এই কথা শুনে শোভনা দেবী যেন আরো খেপে গেলেন। তিনি চিৎকার করে বললেন, মিথ্যুক কথাকার, কোনো ভদ্রলোক তোর মতো রাস্তার ভিখারির হাতে এত বড় আর গুরুত্বপূর্ণ দলিল কেন দেবে? তুই নিশ্চয়ই এটা চুরি করেছিস বা কোনো ফন্দি ফিকির করছিস। আমার চোখের সামনে থেকে দূর হ, তোকে বিশ্বাস করাই পাপ। ঠাকুমার সাথে সাথে নীলিমাও নীলকে অপমান করার সুযোগ ছাড়ল না। সে সবার সামনে নীলকে ধমক দিয়ে বলল, লজ্জা করে না? অন্যের জিনিস নিয়ে এসে এখানে বাহাদুরি দেখাচ্ছ? তুমি যে কতটা নিচু মনের মানুষ তা আজ প্রমাণ হয়ে গেল। এখান থেকে বেরিয়ে যাও আর তামাশা করো না। এত অপমানের পরেও নীল কোনো প্রতিবাদ করলো না। সে চুপচাপ হোটেল থেকে বেরিয়ে সোজা বাসায় চলে এলো। এরপর আবার আগের মতোই তাদের দিন কাটতে শুরু করলো। বাড়িতে তখন পারিবারিক অনুষ্ঠান চলছিল। নীল যখন আগত অতিথিদের ড্রিঙ্কস পরিবেশন করছিল ঠিক তখনই নীলিমা সেখানে এসে সবার সামনে তাকে অপমান করতে শুরু করলো। সে রাগত্ব স্বরে বলল, এখানেও কি তুমি আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দেবে? এত বড় অপমানের মাঝেও নীলের মধ্যে কোনো রাগ বা উত্তেজনা দেখা গেল না। ঠিক সেই মুহূর্তে তার ফোনে একটি কল এলো। ফোনটা কানে ধরতেই তার চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি ফুটে উঠল। অত্যন্ত চতুরতার সাথে সে নীলিমাকে সামলে নিল আর কোনো রকম ঝামেলা না করেই শান্তভাবে বাড়ি থেকে বেরিয়ে গেল। নীল ও নীলিমার প্রথম বিবাহ বার্ষিকী। গভীর রাতে নীল যখন ফিরে এলো তখন তার সাথে ছিল একটি অত্যাধুনিক বিলাসবহুল গাড়ি। এই পুরো ভারতে এই মডেলের গাড়ি মাত্র দুটি আছে। আসলে নীলের মনে অন্য একটি পরিকল্পনা ছিল। সে চেয়েছিল এই বিশেষ দিনে নীলিমাকে সাথে নিয়ে একটা লং ড্রাইভে যাবে। সে সোজা রাতে ফিরে এলো এবং নীলের বেডরুমে ঢুকলো। তোমার লজ্জা করে না? সোজা ঘরে ঢুকে এলে? অসভ্য কোথাকার, বেরিয়ে যাও এখান থেকে। আমি তো তোমার স্বামী, আমার আবার কিসের লজ্জা? লোকেদের ড্রিঙ্ক খাওয়াতে খাওয়াতে দু চার পেক তুমিও লাগিয়ে নিয়েছো নাকি? দেখো, তোমার মতো অশিক্ষিত লোক আমার স্বামী হতেই পারে না। তুমি সব জামানার জন্য আমার স্বামী হতে পারো, কিন্তু ওই ঘরের ভেতরে নাও। তাছাড়া এত মাঝরাতে তুমি আসছো কোথা থেকে? আসলে আমি তোমার জন্য একটা গিফট এনেছি, তুমি দেখলে চমকে যাবে। প্লিজ থাক। তোমার ওই গিফট হয়তো সেই চিরুনি বা টিপ হবে, তার জন্য নিচে কে যাবে? তুমি গিয়ে দেখো তো একবার। আমি এত ভালো গিফট এনেছি যে তুমি দেখে অবাক হয়ে যাবে। প্লিজ চলো। নীলের কথা শুনে নীলিমা চমকে উঠল। নীলিমা, চলো না প্লিজ, নিজের গিফটটা তো দেখো একবার, চলো। নীল নীলিমার হাত ধরল এবং তাকে তার গিফটের দিকে নিয়ে গেল। যেই নীলিমার নজর গিফটের উপর পড়ল তার হুঁশ উড়ে গেল। রাতের অন্ধকারে জলজল করছে এক নতুন লাক্সারি কার, যা দেখে এক মুহূর্তের জন্য সে নিজের চোখকে বিশ্বাসই করতে পারল না। এ তো ইম্পোর্টেড গাড়ি, আর আমি শুনেছি এই গাড়ি ইন্ডিয়াতে এই মডেলের গাড়ি মাত্র দুটি আছে। এর দাম প্রায় 50 কোটি টাকা। আমি কালই নিউজে শুনেছি। নীল, তুমি কি কারোর সাথে জালিয়াতি করেছো নাকি আমাদের কোম্পানিতে টাকার কোনো কেলেঙ্কারি করেছো? সত্যি করে বলো নীল, কি নীল সত্যি চুরি করেছে নাকি সত্যিটা অন্য কিছু? কার কল এসেছিল নীলের ফোনে? এটা নীলের সেই সত্যি যা সে চাইলেও আপাতত নীলিমাকে বলতে পারবে না। আসলে এই গাড়িটা আমি আমার বন্ধুর থেকে ধার চেয়ে এনেছি। এই বিশেষ দিনে তোমার জন্য এটুকু তো করতেই পারি। তুমি যদি বলো আমরা দুজন ড্রাইভে যেতে পারি, ড্রাইভ মাই ফুট। এখন তুমি এত নিচে নেমে গেলে নীল? আগে তুমি 50 টাকার গিফট আনতে, কিন্তু নিজের টাকায় আনতে। আর এত দামি গাড়ি তোমাকে কে ধার দেবে? প্লিজ, যেখান থেকে এই গাড়ি এনেছো সেখানেই ফেরত দিয়ে এসো। এটা পারফেক্ট সুযোগ নীলিমাকে নিচু দেখানোর, আর এই সুযোগ আমি হাতছাড়া করবো না। আসলে নীলিমার বিয়ের কয়েকদিন পরেই তার দাদু মারা গিয়েছিলেন, আর চৌধুরী পরিবারের প্রধান ছিল তার ঠাকুমা শোভনা দেবী। শোভনা দেবী নীলকে চৌধুরী পরিবারের কলঙ্ক মনে করতেন এবং তার সাথে বিয়ে করার কারণে নীলিমার উপরও খুব বিরক্ত ছিলেন। এই সুযোগটাই শর্মিলা নিতে চাইল। কাল পুরো পরিবারের সামনে নীলিমার সম্মান নিলাম হবে। খুব মজা হতে চলেছে। পরদিন সকালে চৌধুরী ভিলার গেটের সামনে পুলিশের জিপ এসে থামল। সাইরেনের শব্দে বাড়ির সবাই সচকিত হয়ে উঠল। জিপ থেকে গটগট করে নামলেন ইন্সপেক্টর। নেমেই তার চোখ আটকে গেল বাড়ির লনে পার করা সেই রাজকীয় গাড়িটার ওপর। গাড়িটির রং ছিল চকচকে সিলভার। সকালের কড়া রোদে গাড়িটার মেটালিক সিলভার বডি থেকে যেন ঠিকরে আলো বেরোচ্ছে। ইন্সপেক্টর থমকে দাঁড়ালেন। তিনি জানতেন
এই মডেলের সিলভার রঙের গাড়িটি কতটা দুষ্প্রাপ্য। মনে মনে ভাবলেন, খবরটা তাহলে ঠিক, 50 কোটির এই সিলভার বিস্ট এখানে ওই ভবঘুরে জামাই নির্ঘাত এটা চুরি করেছে, নইলে ওর সাধ্য কি এমন গাড়ি কেনার। সিলভার রঙের গাড়িটার দিকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তিনি দ্রুত পায়ে বাড়ির প্রধান দরজার দিকে এগিয়ে গেলেন এবং ভেতরে ঢুকলেন। নীলিমা চৌধুরীকে, ওনাকে এক্ষুনি রাখুন। ইন্সপেক্টরের মুখে নীলিমার নাম শুনে শোভনা দেবী রাগে লাল হয়ে গেলেন। নীলিমা? ঠাকুমার আওয়াজ শুনে নীলিমা দৌড়ে এলো এবং পুলিশ দেখে তার বুক ধরফর করতে লাগলো। ইন্সপেক্টর সাহেব, আপনি এখানে কেন এত সকালে? মানে আমাকে কেন খুঁজছেন? শুনেছি এই বাড়িতে একটা চুরির ইম্পোর্টেড গাড়ি এসছে। এই কথা শুনেই নীলিমা বুঝে গেল যে ইন্সপেক্টর কাল রাতে নীলের আনা গাড়ির কথা বলছেন। হ্যাঁ, গাড়ি তো এসছে, কিন্তু ওটা আমার স্বামী নীল নিয়ে এসেছিল। আমরা খবর পেয়েছি ওই গাড়িটির দাম 50 কোটিরও বেশি। তো আপনার স্বামী মাসে কত টাকা রোজগার করেন? ওই লুচ্চা 2 পয়সার ঘর জামাই এখন চুরিও করতে শুরু করেছে। চৌধুরী পরিবারের মুখে চুনকালি মাখিয়ে দিলে তোমরা স্বামী স্ত্রী মিলে। ইন্সপেক্টর, ওর স্বামী অশিক্ষিত, কিছুই করে না, তো এমন বেকার ফালতু আর অশিক্ষিত লোকের কাছে 50 কোটির গাড়ি কোথা থেকে এলো? ও নিজের বন্ধুর থেকে ধার করে এনেছিল। কি বললে? ধার? ওই ফকিন্নির এমন কোন বন্ধু আছে যার কাছে 50 কোটির গাড়ি আছে? আর যদি থাকেও, এত দামি গাড়ি কে কাউকে ধার দেয়? তার নাম বল, ওই বড়লোক বন্ধুর নাম বল যে 50 কোটির গাড়ি ওই 2 পয়সার লোককে ধার দিয়েছে। শোভনা দেবীর এই কথা শুনে নীলিমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে বুঝে গেল নীল নিশ্চয়ই কোনো গন্ডগোল করেছে। আজ পর্যন্ত নীলিমা নিজেকে এতটা ছোট মনে করেনি। তার নাম, তার বন্ধুর নাম আমি জানি না। তাহলে যান, নিজের স্বামীকে ডেকে আনুন। যাও, গিয়ে ওকে খুঁজে আনো। নীলিমা এসব দেখে খুব ঘাবড়ে গেল। কোথাও পাওয়া গেল না ঠাকুমা। ইন্সপেক্টর সাহেব, আমার তো মনে হয় এই স্বামী স্ত্রী দুজনে মিলে চুরির কাজ করে। চৌধুরী পরিবারের নামে এই মেয়ে কলঙ্ক। ইন্সপেক্টর, একে নিয়ে যান। আর যখন ওর ভিখারি স্বামী আসবে, আমি নিজে তাকে থানায় নিয়ে যাব। কনস্টেবল, নিয়ে চল। না ঠাকুমা, প্লিজ। ইন্সপেক্টর সাহেব, আমার কথা শুনুন। আমি কিচ্ছু জানি না, আমি চোর নই। বলার পুলিশ স্টেশনে গিয়ে বলবেন। নিয়ে চলো প্লিজ, প্লিজ ঠাকুমা। নীলিমার এই অবস্থা দেখে শর্মিলা হাসছিল। তার মুখের হাসি দেখে নীলিমা বুঝে গেল যে এসব তারই চক্রান্ত। কিন্তু তার চেয়েও বেশি রাগ তার নীলের ওপর হচ্ছিল। দাদুর শর্ত যাক চুলোয়, এইসব ঝামেলা মিটলেই আমি নীলকে ডিভোর্স দেব। ইন্সপেক্টর কনস্টেবলদের নির্দেশ দিলেন, একে জিপে তোলো। আর হ্যাঁ, লনে যে সিলভার কালারের ইম্পোর্টেড গাড়িটা দাঁড়িয়ে আছে, ওটাকেও চালিয়ে থানায় নিয়ে চলো। ওটাই তো চুরির আসল মাল, ওটাকেও সিজ করতে হবে। একজন কনস্টেবল গিয়ে নীলিমাকে টেনে পুলিশের জিপে বসালো। নীলিমা তখনও কেঁদে চলেছে। অন্যদিকে আরেকজন কনস্টেবল সেই 50 কোটি টাকার সিলভার গাড়িটি ড্রাইভিং সিটে গিয়ে বসলো। মুহূর্তের মধ্যে চৌধুরী ভিলা থেকে সাইরেন বাজিয়ে পুলিশের জিপ বেরিয়ে গেল। আর তার ঠিক পেছনে সেই রাজকীয় সিলভার গাড়িটিও থানার উদ্দেশ্যে রওনা হলো। তখনই কনস্টেবল তার কম্পিউটারে এমন কিছু দেখলো যা দেখে তার মুখের রং উড়ে গেল। সে তখনই ইন্সপেক্টরের কাছে দৌড়ে গেল এবং কানে কানে কিছু বলল। এটা শুনে ইন্সপেক্টর নিজেই দ্রুত পায়ে কম্পিউটারের দিকে এগিয়ে গেলেন এবং যা দেখলেন তাতে তার হুঁশ উড়ে গেল। আরে সর্বনাশ, এ তো প্রতাপ সিং রাজ পরিবারের গাড়ি। তাড়াতাড়ি বড় সাহেবকে ইনফর্ম কর। চল, এখন তো তোমরা ভগবানকে ডাকতে শুরু করো। প্রতাপ সিং রাজ পরিবারের পুরো রাজস্থানে খুব সম্মান ছিল। তাদের নাম শুনে নীলিমার ঘাম ছুটতে লাগলো। প্রতাপ সিং রাজ পরিবার, আর এখন পর্যন্ত একটাও কমপ্লেন নেই। মনে হচ্ছে চৌধুরী পরিবারের সময় ঘনিয়ে এসেছে। অন্যদিকে নীল যখন বাড়ি ফিরল, নীলিমাকে না দেখে তার অদ্ভুত লাগলো। এই নীলিমা কোথায় চলে গেল? আজ আমাকে অফিসে পৌঁছে দেওয়ার জন্য বলল না, ফোনও লাগছে না। কোথায় যেতে পারে? এই হট্টগোলের মাঝে শর্মিলা তার শয়তানি হাসি নিয়ে সেখানে পৌঁছালো। তার চোখ সোজা নীলের উপর গিয়ে আটকালো, যেন শিকারী তার শিকারকে চিনে নিয়েছে। আরে নীল, কি হলো? নীলিমাকে খুঁজছো? কিন্তু ওকে তো পুলিশ ধরে নিয়ে গেছে। পুলিশ? কোন অপরাধে? ওই যে কাল রাতে তুমি যে গাড়িটা নিয়ে এসেছিলে না, ওটা চুরির অপরাধে। কাল রাতে আমি দেখলাম তোমার মতো ভিখারির কাছে এত দামি গাড়ি কিভাবে আসতে পারে। তাই আমি তখনই পুলিশকে ইনফর্ম করলাম। আর সকাল সকাল পুলিশ এসে নীলিমাকে ধরে নিয়ে গেল। হারামজাদা, তুই এটা ভালো করিসনি। যতক্ষণ তোরা আমাকে অপমান করছিলি আমি কিছু বলিনি, কিন্তু আমার বউয়ের সাথে হলে আমি সহ্য করব না। তুই দেখ এবার আমি চৌধুরী ফ্যামিলির সাথে কি করি। এ চোর! শর্মিলা, তুই ওর কথা কি শুনছিস? একে ধর আর থানায় নিয়ে চল। এ আমাদের পরিবারকে কোথাও মুখ দেখানোর যোগ্য রাখেনি। হ্যাঁ চলো, সব চলো। তোমাদেরও আন্দাজ হওয়া উচিত যে নীলিমার সাথে এসব করে তোমরা কত বড় ভুল করেছো। বাড়ির মেন গেট দিয়ে বেরোতে বেরোতে নীল পকেট থেকে ফোনটা বের করলো। কারো নাম্বারে ডায়াল করে খুব নিচু কিন্তু ধারালো গলায় বলল। বলেই 1 সেকেন্ডও দেরি না করে ফোনটা পকেটে ঢুকিয়ে হন হন করে হেঁটে চলে গেল সে। শোভনা দেবী শর্মিলাকে সাথে নিয়ে পুলিশ স্টেশনের দিকে রওনা হলেন, যেখানে সত্যি এবং ষড়যন্ত্র দুটোই তাদের জন্য অপেক্ষা করছিল। থানায় পৌঁছতেই দেখা গেল হুলস্থুল কাণ্ড। চুপ চুপ, আরে বাপরে, তাড়াতাড়ি দৌড়াও, ম্যাডামকে ছাড়ো। হে ভগবান, ওই কাজিন বোন আর ওই বুড়ির কথায় এসে আমরা কত বড় ভুল করে ফেলেছি। আরে চিফ মিনিস্টার সাহেবের ফোন ছিল। নীলিমা ম্যাডামের গ্রেফতারির জন্য পুরো থানাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। নীলিমা ম্যাডাম, আমাদের মাফ করে দিন। ম্যাম, আপনি চিফ মিনিস্টার সাহেবকে বলে আমাদের চাকরিটা বাঁচিয়ে দিন, নয়তো আমাদের পরিবার না খেয়ে মরবে। ম্যাডাম মাফ করে দিন। কিন্তু ইন্সপেক্টর সাহেব, আমি কিভাবে করতে পারি? আমি তো চিফ মিনিস্টার স্যারকে চিনি না। না ম্যাডাম, হয়তো আপনি চেনেন না, কিন্তু আপনার স্বামী চেনেন। চিফ মিনিস্টার সাহেব নিজে বলেছেন যে আজ তিনি যা কিছু তার শুধু এবং শুধুমাত্র আপনার স্বামীর জন্য। ম্যাম, আমার খুব বড় ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দিন। পুলিশরা নিজেদের পেটাচ্ছে আর ক্ষমা চাইছে। মাফ করে দিন ম্যাম, মাফ করে দিন। এখনো এইসব কথা চলছে। ঠিক তখনই শর্মিলা নীলকে নিয়ে থানায় পৌঁছালো। তাদের সাথে শোভনা দেবীও ছিলেন। এসব কি হচ্ছে? আরে ইন্সপেক্টর, আমি চোর জামাইকে ধরে নিয়ে এসেছি। দেখুন। ইন্সপেক্টরের নজর যেই নীলের ওপর পড়ল, সে চমকে গেল এবং নীলের সামনে গিয়ে ঝুঁকে
ঢুকে পড়লো। আরে ছোটু, আপনি ছোটু সরকার? ও ইন্সপেক্টর, চোরকে হুকুম দিচ্ছ কেন? আরে চুপ কর বুড়ি, আমি একবার চিফ মিনিস্টার সাহেবের ওখানে সিকিউরিটিতে ছিলাম, তখন আমি এনাদের সাথে দেখা করেছি। এই নীল প্রতাপ সিং, যার মাথায় হাত রাখেন, রাজ্যের সরকার তারই হয়। ইনি কোনো সাধারণ মানুষ নন, ইনি এই দেশের পর্দার পিছনের কিং মেকার, স্বয়ং নীল প্রতাপ সিং। নীলিমা, ঠাকুমা আর শর্মিলার পায়ের তলার মাটি সরে গেল। ইন্সপেক্টর নীলের হাতে চুরির অপবাদ দেওয়া সেই গাড়ির চাবিটা তুলে দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন। যখন নীলের আসল রাজ জানা গেল, তখন পুরো পুলিশ স্টেশনের দৃশ্য বদলে গেল। এক পলকে যেখানে গুলির আওয়াজ শোনা যেত, সেখানে সবাই তার সামনে হাঁটু মেরে বসলো। এত বছর ধরে সে তাদের বাড়িতে চাকর হয়ে কেন পড়েছিল? কি নীলের আসল পরিচয়? এখন কি হবে যখন চৌধুরী পরিবার নীলের সত্যিটা জেনে গেছে? নীলিমার দাদু কি নীলের আসল পরিচয় জানতেন? কেন করিয়েছিলেন তিনি এই বিয়ে?